অনেক জায়গায় জামাতের এই সহিংসতায় যোগ দিয়েছে বিএনপিও। সশস্ত্র হয়ে তারা পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে, পুলিশ হত্যা করেছে, রেল লাইন উপড়ে ফেলেছে, দোকানপাট ভাঙচুর করেছে, দোকানদার সহ সাধারণ মানুষকে হত্যা করেছে, হিন্দু ও বৌদ্ধ মন্দির এবং বসতিতে হামলাও চালিয়েছে। আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সহিংস কর্মসূচিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন বলে অভিহিত করেছেন, হরতাল সহ কর্মসূচিও দিয়েছেন। এই সামগ্রিক পরিস্থিতিতে আইনের শাসন এবং রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আমরা আজ কথা বলবো একাত্তর মঞ্চে। আমাদের সঙ্গে আজ আছেন একাত্তর মঞ্চে আইনজ্ঞ ও সংবিধান প্রণেতা ব্যারিস্টার আমিরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী এবং কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে সংযুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক এবং ব্লগার অমির রহমান পিয়াল। বেগম খালেদা জিয়া আজ দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পরে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তিনি গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছেন। আমি ব্যারিস্টার আমিরুল ইসলামকে দিয়ে এই আলোচনা শুরু করতে চাই। ব্যারিস্টার আমিরুল ইসলাম, ইতিহাস থেকে আমরা স্পষ্ট ধারণা পাই কাকে গণহত্যা বলে এবং আইনে, আন্তর্জাতিক আইনেও গণহত্যার একটি সংজ্ঞা আছে। আপনি কি বলবেন যে গণহত্যা 1971 সালের গণহত্যা আর এখন নৈরাজ্য এবং তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধ, এ দুটোর মধ্যে পার্থক্য কি? গণহত্যার সংজ্ঞাটি যদি আমাদের মনে করিয়ে দেন। কিন্তু একথা তো স্বীকার করতেই হবে যে প্রথম বেগম খালেদা জিয়া তিনি গণহত্যার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছেন। সেদিক থেকে আমার মনে হয় তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। 1971 সালে গণহত্যার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছেন কিনা তাতে অবশ্যই আপনি প্রথমে বলেছেন, আমি আপত্তি করতে চাই, আই ওয়ান্ট টু প্লেস অন রেকর্ড যে আপনি প্রথমেই বলেছেন যে বিএনপি সহযোগিতা করে সে তাণ্ডব চালিয়েছে। এটা কিন্তু কখনো কেউ বলেনি, আপনার কাছ মুখ থেকে আমি প্রথম শুনছি। সুতরাং আমি এটাতে প্রথমেই এটা করছি, এটা আপনার পক্ষে বলা উচিত হয়নি। আপনি যদি উপস্থাপিকা, আপনি নিউট্রাল রূপে কথা বলবেন। কারণ আমরা আমাদের কাছে আমাদের সংবাদদাতাদের যে খবর আছে তাতে আমরা জানি যে এটি জামাত শিবির এবং তাদের সহযোগী, যেটা আমরা এখন রাজনৈতিকভাবে এটাই আলোচনা করতে চাই যে রাজনৈতিকভাবে বিএনপি তাদের সহযোগী কি সহযোগী নয়, সেটা আপনি আলোচনা করতে পারতেন। কিন্তু প্রথমে আপনি একটা জাজমেন্ট দিয়ে দিলেন। যেমন শোনেন, আমি যদি ওনার কাছ থেকে আপনার কাছে আসবো, আমরা সময় পাবো, কারণ আমরা যদি খালেদা জিয়ার বক্তব্যের আজকে জাজমেন্ট আমার কাছে আপনার আসতে হবে না। আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি, কেননা একজন উপস্থাপিকা হিসেবে আমি বলতাম প্রত্যেকটি বিষয়ে আলোচনা করতাম। আপনি একজন স্বনামধন্য ব্যক্তি এখানে এসেছেন, তিনি শুধু আইনজ্ঞ নন, আমাদের দেশের সংবিধান প্রণেতা এবং তাকে আমি শ্রদ্ধা করি, সমসাময়িক বসে কিন্তু তাকে আমি শ্রদ্ধা করি এবং তিনি আইন সম্পর্কে জানেন। ব্যাপারটা সেটা নয়। আপনি প্রথমে আলোচনা করলেন, আপনি বললেন যে বিএনপি এবং জামাত শিবির এবং বিএনপি মিলে এই তাণ্ডব ঘটাচ্ছে, এটা আপনি বললেন। কারণ আমাদের কাছে খবর আছে কোথাও কোথাও সহযোগিতা করেছে বিএনপিও, আমরা সেই আমাদের প্রতিবেদকরাই সেই খবর দিয়েছে। কোন খবর কখন দিয়েছে, কোথায় করেছে আমি তো জানতে চাই, কোথায় করেছে? আপনি দেখেছেন এরা বলেছে যে সরকার থেকে করা হয়েছে, ধরুন সংখ্যালঘুদের সম্প্রদায়ের অত্যাচার করা হয়েছে, এরা বলছে সরকার থেকে করা হয়েছে, এটাকে আপনি গ্রহণ করবেন? আমরা খালেদা জিয়ার বক্তব্যে আজ শুনেছি যে সরকার গিয়ে বিভিন্ন মানুষের বাড়িতে হামলা চালাচ্ছে, আমরা কি সেটাই গ্রহণ করবো? আমরা আপনি এই কথাটা আপনাকে একটু হেল্প করি, আমি আমার প্রতিবেদকদের খবর আমি উইথড্র করবো কিনা সেটা আসলে আমার একা সিদ্ধান্তের বিষয় না। আমি গণহত্যার প্রসঙ্গে আমি প্রথমে বলে দিচ্ছি, আপনি উপস্থাপিকা হিসেবে একটা এক পেশে উপস্থাপনায় অবতারণা করেছেন, এটা খুবই দুঃখজনক। খবর আমাদের চ্যানেল সংগ্রহ করেছে, আমি আশা করি আপনাদের এখানে অনেকবার এসেছি, অত্যন্ত সুষ্ঠুভাবে অবতার করেছেন, আলাপ আলোচনা করেছেন এবং আমি অত্যন্ত সাগ্রহে ধন্যবাদ আপনাকে। এই ধরনের আপনি করবেন না, এই ধরনের অবশ্যই করবেন। আমার মনে হয় যে এটা বোধহয় সলভ করা যাবে। আমি কিন্তু সেভাবে শুরু করেছিলাম যে আমি প্রথমে ধন্যবাদ দিয়েছি বেগম খালেদা জিয়াকে, যিনি গণহত্যার বিরুদ্ধে যতদূর আমার মনে পড়ে এই বোধহয় প্রথম তিনি উচ্চারণ করেছেন। তো সেদিক থেকে আমি তাকে অভিনন্দন জানিয়েছি এবং সেই গণহত্যার বিরুদ্ধে যদি তিনি স্ট্যান্ড নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই গণহত্যা বা মানবতা বিরোধী অধিক যে অপরাধ, সেই অপরাধের যে বিচার হচ্ছে সেই বিচারের পক্ষে তার কথা বলার কথা, তাই না? কিন্তু তিনি যে বিষয়টাকে নিয়ে গণহত্যার কথা বলছেন বা হরতাল দিয়েছেন সেটা কিন্তু গণহত্যার পর্যায়ে কোনো ঘটনা ঘটেনি, এইটাই আমার মনে হয়। কারণ গণহত্যাটা হচ্ছে এর সংজ্ঞা হচ্ছে সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড, সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড
একটা কিলিং যদি হয় এবং টার্গেট করে একটা গ্রুপ, পার্টিকুলার গ্রুপ, এবং যে গ্রুপটাকে নিহিলেট করার জন্য, সেটাই কিন্তু গণহত্যার সংজ্ঞা। তো সেই সংজ্ঞাতে তো ঘটনাগুলো যেটা ঘটেছে, আপনি যেটা নিয়ে বিতর্ক করছিলেন ওনার সাথে, আমি মনে করি যে সেই ঘটনাটা আমরা উভয়ই আমাদের ধারণা বা যে কোনো ব্যক্তি মনে করবে গণহত্যাতে পড়ে না, এটা পড়ে একটা সন্ত্রাস এবং হত্যা। সে সন্ত্রাস এবং হত্যা ঘটনা ঘটেছে, এটা তো আমরা কেউই ডিনাই করতে পারবো না যে 40 জন লোক সেখানে মারা গেছেন। তো সেইটার জন্য এখন হরতাল উনি দিয়েছেন, সেটা কতখানি যৌক্তিক অযৌক্তিক, এটা সাহায্য করছে কিনা বা এটা আমাদের জন্য অসুবিধার সৃষ্টি করছে কিনা, আরো আমরা মুখোমুখি হচ্ছে কিনা, এগুলো নিয়ে কিন্তু আমাদের বিবেচনার বিষয় আজকে। এবং সেখানে আমি মনে করছি যে আমরা এমনভাবে কথা বলি যাতে আমরা এই সব জিনিসটাকে একটা টোটাল সিনারিতে দেখি। এটা শুধুমাত্র দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বা দলীয় প্রোগ্রামের দৃষ্টিভঙ্গি দেখলে সবটা দেখা হয়তো হবে না। সেজন্য আমরা যারা, উনিও সিনিয়র, আমরা একই বয়সের সিনিয়র সিটিজেন্স আর কি বলতে পারেন, তো আমরা যদি এটাকে চেষ্টা করি দেখার এবং একে অপরের অনুভূতিকে বা ইয়েকে কোনোভাবে আন্ডারমাইন না করে, কারণ বেগম খালেদা জিয়াকে তো আজকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, কারণ যে দেশের যে পরিস্থিতি এবং অবস্থা, এবং সেই থেকে সব দলের নেতৃবৃন্দকেই তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমাদের এই জায়গা থেকে সরে এসে আমাদেরকে দেখতে হবে যে দেশের সার্বভৌমত্ব, দেশের স্থিতিশীলতা, জননিরাপত্তা, এগুলো কিন্তু খুব ইন্টারলিঙ্কড। এবং চৌধুরী সাহেব তো যখন প্রশাসনে ছিলেন তিনি এগুলো নিয়ে কাজ করেছেন যে কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে হ্যান্ডেল করা যায়, এবং সে ব্যাপারে আমাদের যারা এক্সপার্টিস দুই দলেরই আছেন বা দেশে যারা আছেন তাদের সকলকে বসে এটা চিন্তা করতে হবে যে আমরা এই অবস্থাটাকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, অ্যারেস্ট করতে পারি। এটা তো যেভাবে গড্ডালিকা প্রবাহের মতো এটা গড়িয়ে যাচ্ছে, এটা যদি আমরা যদি সচেতনতার সৃষ্টি না করতে পারি, জনগণের মনে কনফিডেন্স যদি ফিরিয়ে না আসতে পারি, আমরা যদি হরতাল দেই, কাউন্টার হরতাল দেই, হত্যা করা হোক, কাউন্টার হত্যা হোক, বোমা হোক, কাউন্টার বোমা হোক, এই যে যদি ঘটনাগুলো ঘটতে থাকে তাহলে এটা কোথায় যাচ্ছে এবং তাতে কার কি উপকার হচ্ছে, দলের কি উপকার হচ্ছে, মানুষের কি উপকার হচ্ছে, গণতন্ত্রের কি উপকার হচ্ছে, আমাদের স্থিতিশীলতার বিষয়টি আমাদের করতে হবে। কারণ এখন একটা আমরা খুব বিপজ্জনক একটা অবস্থাতে আছি। বিপজ্জনক অবস্থা এই কারণে যে যেদিকে এই হত্যাকাণ্ডগুলো চলছে তাতে যদি এগুলো আমরা রোধ করতে না পারি তাহলে কিন্তু আমাদের জাতীয় কাছে যে অব্লিগেশন সরকারের বিরোধী দলের উভয়েরই, এবং সেই সাথে আমাদের আন্তর্জাতিক জগতের কাছে যে আমাদের যে অব্লিগেশনস রয়েছে, আমি সেই জন্য এই আইনটি নিয়ে এসেছি আজকে সাথে করে। এই আইনটা হয়েছে আমেরিকার সাথে বাংলাদেশের একটা চুক্তির ভিত্তিতে সন্ত্রাস দমন আইন হয়েছে, এবং সেখানে আমরা আন্তর্জাতিক একটা অব্লিগেশনস রয়েছে এখানে দেশের ছাড়াও, যেখানে বলছে যে এই ধরনের অপরাধ যেখানে হবে সেই অপরাধের কিন্তু বিচার আমাদের করতে হবে এবং তার জন্য সংজ্ঞায়িত করা আছে। এবং সেই বিচার যদি আমরা করতে ফেল করি এবং দেশের অবস্থা যদি আরো নাজুক হয়, আমরা কিন্তু একটা অজুহাত সৃষ্টি করে দেব যে আমরা একটি কোনো ব্যর্থতার দিকে চলে যাচ্ছি কিনা, এবং সেটা খুব মারাত্মক একটা বিষয় হবে এবং সেটা দেশের জন্য পারিপার্শ্বিক অবস্থার থেকে আন্তর্জাতিকভাবে খুব বিপজ্জনক একটা জায়গাতে চলে যাবে। সেই জন্য আমি মনে করি যে সকলকে এখন খুব অবজেক্টিভলি চিন্তা করতে হবে, দলীয় চিন্তা দৃষ্টিভঙ্গিতে না, দেশের স্থিতিশীলতা, জননিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা এই বিষয়গুলোতে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেত্রীও আজ। ইনাম আহমেদ চৌধুরী, আপনি কি মনে করেন যে বিরোধী দলীয় নেত্রী বলছেন গণহত্যা হচ্ছে, অন্যদিকে আমরা যেভাবে খবর দিচ্ছি বা আমরা যেভাবে দেখছি বিষয়টিকে, আমরা দেখছি যে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায়ের পর জামাত শিবির সারা দেশে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা চালিয়েছে, হামলা করেছে, আক্রমণ করেছে, বসতবাটিতে, দোকানপাটে, মসজিদে, মন্দিরে, আমরা এটা দেখেছি। এবং এরপর তিনি এর কোন সুস্পষ্ট নিন্দাবাদ, আপনি আমার সঙ্গে আমাকে একটু কথা বলতে দেবেন? জি, আমি প্রশ্ন করছিলাম, তো উনি কোন নিন্দাবাদ করেননি, উনি বলছেন গণহত্যা। আপনি শুনুন, প্রশ্নটা আপনি করেছেন, আপনি কি মনে করেন গণহত্যা চলছে? শুনে আপনি উনি যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন আমার অত্যন্ত চমৎকারভাবে তিনি উপস্থাপনা করেছেন। গণহত্যা জিনিসটা হচ্ছে এটা যেটা জেনোসাইড যেটাকে বলা হয়ে থাকে সেটা, বা গণহত্যা, সেটা হচ্ছে তিনি তাত্ত্বিক উপায়ে বিশ্লেষণ করেছেন এবং তিনি উপস্থাপনাকে যে কথাটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় এখন কাদা ছড়াছড়ি করার সময় নয়, এখন আমরা জাতি হিসেবে আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন এসে দাঁড়িয়েছে
এখন যে একটা দলীয় সংকীর্ণ মনোভাব নিয়ে এবং এটা একপেশে মনোভাব নিয়ে কোনো সমস্যা দেখা আমাদের পক্ষে মোটেই উচিত হবে না। বিশেষ করে আপনাদের মধ্যে একটা গণমাধ্যমের পক্ষে এটা অত্যন্ত অনুচিত হবে। সেজন্য আমার বক্তব্য হচ্ছে যে জিনিসটা আমরা উপস্থাপনা করতে হবে এবং কিভাবে দেখতে হবে এই যে মহা দুর্যোগের সম্মুখীন আমরা হয়েছি, এই যে দেশে আছে বিরাট বিভক্তি হচ্ছে, এটা সাংঘর্ষিক পরিস্থিতির মধ্যে আমরা এসে পৌঁছচ্ছি, কিভাবে সংযমের মধ্য দিয়ে আমাদের বোঝাবুঝির ভেতর দিয়ে আন্ডারস্ট্যান্ডিং এর ভেতর দিয়ে আমরা এগোতে পারি। এবং তখন আমরা বুঝতে পারবো যে সন্ত্রাসী বিরুদ্ধে যেটা প্রশ্ন করলেন যে আসল কথা আমাদের সন্ত্রাস দমন আমরা কি করে করতে পারি, সন্ত্রাসের জন্ম কিভাবে হচ্ছে, কি হয়েছে, সেই ৭১-এর সময় কি সন্ত্রাস হয়েছিল, সেটাকে আমরা কিভাবে দমন করতে পারি, কিভাবে তার সুষ্ঠুরূপে বিচার করতে পারি, নিশ্চয়ই এগুলো প্রয়োজন হবে। দোষীকে শাস্তি দেওয়া যেতে পারে। এবং আমি তো একবার আপনি লিখেছিলাম যে ওই যে যার যা শাস্তি সে সেটা পাবে, গণদাবি একটাই, এটা উপর সুমন এর উপর আমি একটা প্রবন্ধ লিখেছিলাম। ব্যাপারটা হচ্ছে আমাদের দেখতে হবে ওইভাবে এখন কাদা ছোড়াছড়ি করে এক দলকে আরেক দলকে ইয়ে দিয়ে সেটা উচিত হবে না। আপনি শুনতে পেয়েছেন আজ বিরোধী দলীয় নেত্রীর কথা? আমি বর্তমান অবস্থা নিয়ে আলাপ করছি, আমি একটা বক্তৃতা নিয়ে আলাপ করছি। বর্তমান অবস্থা আমাদের তাকে আরো একটু বৃহত্তর ক্যানভাসে নিয়ে যেতে হবে। আমাদের আলোচনাকে, আমাদের বুদ্ধিকে, আমাদের যে মত বিনিময়কে এটা আমাদের দেখতে হবে। বর্তমান সংশয়, বর্তমান যে অবস্থা সৃষ্টি হয়েছে কিভাবে সৃষ্টি হয়েছে, আজকে যেখানে আমাদের যুক্তি তর্ক বলুন, প্রেম ভালোবাসা সব নিষ্পেষিত হয়ে যাচ্ছে, সব হারিয়ে যাচ্ছে, প্রলোভন পরাক্রম খুনাখুনি রক্তারক্তির এটা সীমাহীন অপরাধে, সেখান থেকে আমরা একটা মুক্তির পথ খুঁজতে চাইছি। এবং আমরা মুক্তির পথ কি করে খুঁজবো? মুক্তির পথ আমাদের খুঁজতে হবে যুক্তির ভেতর দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং এর ভেতর দিয়ে, প্রেম ভালোবাসার ভেতর দিয়ে। এবং সেখানে নিশ্চয়ই আইনের শাসন থাকতে হবে। আইন সেটা হচ্ছে, এবং এখানে একজন আইনজ্ঞ এসছেন, এখানে আমরা তার কাছে শুনতে চাইব আইনের ভেতর দিয়ে আমরা কিভাবে করতে চাই। আমি নিশ্চয়ই আপনি সবাই আমরা আইনের মাধ্যমে থাকতে চাই, আইনের অধীনে থাকতে চাই, সেটা নিশ্চয়ই। এবং আমরা জানি আইনের অধীনে যদি থাকি আমরা, তাহলে আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত হতে পারবে। এবং আমরা সুশাসনের জন্যই আমরা ধরুন যে বাংলাদেশের জন্য যে সংগ্রাম হয়েছিল, সেই ৭১ সালের সংগ্রাম, সেখানে তিনি একজন অগ্রগামী, আমি সত্যি সাথে অত্যন্ত অগ্রগামী নেতা ছিলেন। সেখানে স্বাধীনতার চেতনা তিনি জানেন সেটা কি, এবং আমরা সবাই কিছু কিছু অনুধাবন করার চেষ্টা করি। সেটি হচ্ছে আমরা গণতন্ত্র চাই, আমরা সহনশীলতা চাই, আমরা চাই যে মানুষের মধ্যে বিভেদ থাকবে না, সন্ত্রাস থাকবে না, আমাদের ধর্ম নিরপেক্ষতা থাকবে, সকল ধর্মের প্রতি থাকবে। আমি আশা করি যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হিসেবে আমি আজকে ওনার বক্তব্য সম্পর্কে আপনার কাছে আরো কিছু মত শুনতে পাবো। আমরা যদি একটু কারওয়ানবাজার নিউজ সেন্টারে যাই। কারওয়ানবাজার নিউজ সেন্টারে আছেন অমির রহমান পিয়াল। অমির রহমান পিয়াল, আপনি আজ বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। আপনি কি মনে করছেন যে তার বক্তব্য সম্পর্কে আপনার কি প্রতিক্রিয়া? ব্যক্তিগতভাবে আমার প্রতিক্রিয়ার কথা যদি জানতে চান তাহলে আমি বলবো যে খালেদা জিয়া সবসময় একটা, উনি যে আসনে বসে কথা বলেন সেটা একটু সিংহাসন টাইপের আসন, এবং উনি রাজনীতি শিখেছেন যেভাবে রাজনীতির প্রাথমিক পাঠ সেটাও ওই মানে একটু হুকুমের রাজনীতি ছিল, স্বৈরাচার এবং যে ফ্যাসিবাদ, এই কথাগুলা। তো যাই হোক, আমার প্রতিক্রিয়া যেটা যে আমি খুব দুঃখের সঙ্গে দেখলাম উনি এই জনগণকে হুকুম দেওয়ার রাজনীতিতে এখনো আছেন, জনগণের পালস বুঝে তাদের পক্ষে রাজনীতি করার কথা বলছেন না। শাহবাগে যে তারুণ্যের যে জাগরণটা হচ্ছে ৭১-এর চেতনার ভিত্তিতে, সেটাকে উনি সম্পূর্ণ উপেক্ষা করে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এবং যেই চেতনার কথা বলে এই তরুণরা একত্রিত হয়েছে, সেটাতে যেই কথাগুলো আছে, গণহত্যা বা এই দমন, এই কথাগুলোকে উনি খুব জেনারেলাইজ করে খুব বাজে একটা রূপ দিচ্ছেন। আরেকটা, উনি তো গত ২ বছর ধরে খোলাখুলি জামাত শিবিরের পক্ষে আছেন। তার রোড মার্চে আমরা দেখেছি বা তার সমাবেশগুলো দেখেছি, সেগুলো কারা সফল করছে, কারা লোক দিয়ে সফল করছে। তো এই ব্যাপারগুলো আর কি, এগুলো দুঃখজনক। উনি একজন জাতীয় নেত্রী, উনি এ ধরনের মানে যেখানে যে কোনো আন্দোলনে সবসময় জনগণ আশা করে বিরোধী দল তাদের সমর্থন করবে, এখানে আমাদের কলঙ্কিত করা হচ্ছে যে সরকার আমাদের সমর্থন করছে গোটা দেশ,
আর ওনারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, পাশাপাশি এই স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে দাঁড়িয়ে আমাদের বিরোধী দলীয় নেতৃত্ব সেটাই বলছেন যে আপনাদের আন্দোলনকে তারা সমর্থন দিচ্ছে, তার ফলে ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে না এবং একটা সরকার এবং পুলিশ বাহিনী পাখির মতো মানুষ মারছে, সরকার গণহত্যা চালাচ্ছে। হ্যাঁ, সেটাই তো বললাম। আমির হোসেন সাহেব যেটা বললেন যে এটা জেনারেলাইজ করা, যে এখানে পুলিশের যে উচিত, তারা আসলে পুলিশ বাহিনীকে আক্রমণ করে শুরু করছে, যেটা সূচনা করছে সেটা হচ্ছে সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ। এখন কথা হচ্ছে যে এই আক্রমণ এর আগে করেছে পাকিস্তান সেনাবাহিনী, আজকে তারা করছে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হামলা করছে, এবং সেটা ঠেকানো যদি হয় যে গণহত্যা, তাহলে এই গণহত্যা চলা উচিত। খালেদা জিয়ার সংজ্ঞার গণহত্যা চলা উচিত। সংজ্ঞা আমি বলি কেমন, এই সংজ্ঞাটা হচ্ছে এইটা, তাহলে পরে বেগম খালেদা জিয়া বুঝতে পারবেন যে কোথায়। এটা হচ্ছে সন্ত্রাসী কার্য, এটা একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, অপরাধ এবং দণ্ডের ব্যবস্থা করা হয়েছে 2009 কোন ব্যক্তি বা সত্তা বলতে কিন্তু অল এন্টিটিস, পলিটিক্যাল পার্টিস সবকিছু বোঝায়। বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌম বিপন্ন করিবার জন্য জনসাধারণ বা জনসাধারণের কোন অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকার বা কোন সত্তা বা কোন ব্যক্তিকে কোন কার্য করিতে বা করা হইতে বিরত রাখিতে বাধ্য করিবার উদ্দেশ্যে কোন ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক, অপহরণ করিলে বা এই কাজে সহায়তা করিলে বা কোন ব্যক্তি বা সত্তা বা রাষ্ট্রের কোন সম্পত্তির ক্ষতিসাধন করিলে বা ক্ষতিসাধন করিতে সহায়তা করিলে, কোন ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক, অপহরণ করার জন্য প্ররোচিত করিলে বা প্রচেষ্টা গ্রহণ করিলে বা কোন ব্যক্তি বা সত্তা বা রাষ্ট্রের কোন সম্পত্তির ক্ষতিসাধন করার কার্যে প্ররোচিত করিলে বা প্রচেষ্টা গ্রহণ করিলে ইত্যাদি ইত্যাদি আছে। এবং এমন কোন অপরাধ নেই সন্ত্রাস সম্পর্কে যে সংজ্ঞায়নে নাই। অতএব এটা একটা ভেরি কম্প্রিহেন্সিভ মডার্ন আইন এবং এটা আন্তর্জাতিকভাবে সব দেশেই এখন যারা একটা গণতান্ত্রিক দেশ তাদের প্রত্যেকের কাছে এরকম একটা আইন আছে এবং অর্থায়নের করা যাবে না সেটা নিষিদ্ধ করা আছে। এবং আরো বলা আছে, যেটা এখন খুবই প্রযোজ্য, যে এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে কোন সংগঠন সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত বলিয়া গণ্য হইবে যদি উহা সন্ত্রাসী কার্য সংগঠিত করে, উক্ত কার্যে অংশগ্রহণ করে, সন্ত্রাসী কার্যের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সন্ত্রাসী কার্য সংগঠনে সাহায্য করে, উৎসাহ প্রদান করে। এখন এই যে হরতালটা দিয়েছেন, তো এটাকে উৎসাহ প্রদান করছে কিনা এটা আমাদেরকে রাখতে হবে। এবং হরতালে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পরে এটা আইনে দল হিসাবে অভিযুক্ত হয়ে যাচ্ছেন কিনা এগুলো জানা দরকার আমাদের। সেগুলো সন্ত্রাসী। ছোট্ট বিরতি নিতে হবে, তারপর আমরা আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং জাতিসংঘ রেজলিউশনের 1276 ও 1773 এটাও বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত অন্যান্য রেজলিউশন সময়ের অন্তর্ভুক্ত সংগঠন হয়, অথবা অন্য কোনো ভাবে সন্ত্রাসী কাজে জড়িত হতে পারে। অতএব আজকে বিএনপিকে বা আমাদের নেত্রী খালেদা জিয়া সেই ওনাকে বিবেচনায় রাখতে হবে এবং এখন তাকে চিন্তা করতে হবে, ওনার অ্যাডভাইজার আছে চিন্তা করতে হবে যে যে হরতালটা দেওয়া হলো এটা সন্ত্রাসী কাজে উৎসাহ দিচ্ছে কি দিচ্ছে না। ওরা জিনিসটাকে এই ফ্রেমে রাখেন, আইনের ফ্রেমে রাখেন, যেটা উনি খুব কারেক্টলি বলেছেন। এবং এটা নিশ্চয়ই পুনর্বিবেচনা করবার স্কোপ রয়েছে এবং সেটা আমার মনে হয় যে আমরা কোন সন্ত্রাসী কাজে উস্কে দেবো কিনা। আরো আমরা এই আইনি দিকগুলো নিয়েও আলোচনা করব। ৭১ মঞ্চের পরবর্তী অংশে ফিরবেন আমাদের সাথে আশা করি। দেশে এত সাউন্ড পলিউশন, কেউ কিছু বলছে না কেন? যা বলার ৭১ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। দর্শক, আবারও স্বাগত ৭১ মঞ্চে।
ইনাম আহমেদ চৌধুরী। ব্যারিস্টার আমিরুল ইসলাম বিরতির আগে সন্ত্রাস বিরোধী আইন 2009 থেকে পড়ে শোনাচ্ছিলেন যে কখন কাউকে সন্ত্রাসী ব্যক্তি বা সন্ত্রাসী সংগঠন সত্তা বলা যাবে এবং তারপরে কি কি ব্যবস্থা নেওয়া হবে এগুলো উনি পড়ে শোনাচ্ছিলেন। গত কদিনের যে ঘটনা, একে কি আপনি সন্ত্রাস বলবেন নাকি সরকারি গণহত্যা, সরকারি? সবই বলবো, সন্ত্রাসও হয়েছে, হত্যাও হয়েছে, দুটোই হয়েছে, সেটা আমি বলবো। কিন্তু যেটা আমি বলতে চাইছি যে এই যে জিনিসটাকে যেভাবে চিত্রিত হচ্ছে, আপনার বলা হচ্ছে যে জামাত শিবির, আমি ওই প্রশাসন জামাত শিবির এটা করেছে এবং তার সঙ্গে যে বিএনপি ছিল, এটা কিন্তু ঠিক নয়, এটা আমি আগেই বলেছি, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে জিনিসটা থেকে প্রথম জিনিসটা শুরু হয়েছিল, আপনি যেটা কথাটা তুললেন যখন, আমি এটা ঠিক বলতে চাইনি তখন, সেটা হচ্ছে যে প্রথমে একটা সন্দেহ হলো যে একটা কেস হলো, রায় হয়েছিল, কাদের মোল্লার ইয়ে হয়েছিল, যে দেয়া হলো, এটাকে বলা হলো যে এর আগেই যার একটা যে বাচ্চু সাহেবের, বাচ্চু রাজাকার, তার যে একটা ইয়ে হলো, সেটার জন্য দুজনের তুলনামূলকভাবে শাস্তিটা কম হয়েছে এটা, এবং তখন একটা সন্দেহ খাড়া হয়ে গেল। সন্দেহটা কি, যে সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে আঘাত হয়েছে, এবং আঘাতটা হয়েছে কি জন্য? সন্দেহ হলো যে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন যে পুলিশ এবং জামাতের সঙ্গে অত্যন্ত মাখামাখি গলাগলি চলছিল, ফুল আদান প্রদান হচ্ছিল, দেখেছেন আপনি, পুষ্পস্তবক দেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, বিএনপির একজন আই থিঙ্ক স্ট্যান্ডিং কমিটির মেম্বার এইটুকু বলেছেন, প্রশ্ন করেছেন, জামাতের মিছিল যাচ্ছে, সামনে পুলিশ, পেছনে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে। এই ধরনের ছবিও পত্রিকায় ছাপা হয়েছে, আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় দেশের ভেতরে। এটা অন্যরকম একটা আবহাওয়া সৃষ্টি হয়েছিল যে বিএনপি ধরলেই মারো, তারা বেরিয়ে হতে পারছে না, অফিসে আটকে আছে, অফিসের চারদিকে পুলিশ প্রহরার মধ্যে থাকতে হচ্ছে। তখন একটা আঘাতের সম্ভাবনা দেখেছিলেন, আজ খালেদা জিয়া বলছেন যে আন্দোলনের চাপে। শোনেন না, এটা আঘাতটা ভেস্তে গেল, সেমনিত হলো এটা। তারপর হলো কি যে এই যে আঘাতের কথা হলো, আপনারা কোনটিকে ইতিবাচক হিসেবে দেখছেন? আঘাত হয়েছিল না, আর এখন আন্দোলনের চাপে ফাঁসি দেওয়া হয়েছে বলে বলছেন খালেদা জিয়া। ফাঁসি দেওয়াটা হচ্ছে আইনের ব্যাপার, সেটা তো আমি যেটা দোষী সাব্যস্ত যে হবে সে সর্বোচ্চ শাস্তি পাবে, সে দোষী মোতাবেক, দোষ মোতাবেক, সেটা প্রশ্ন নেই, সেটা ঠিক আছে। এবং সেটা বারবার করা হচ্ছে যে আমরা চাই যে যারা দোষ করেছেন, যারা গণহত্যা করেছেন, যারা করেছেন সন্ত্রাস করে দেশবিরোধী কাজ করেছেন, নিশ্চয়ই তাদের বিচার হবে, 100 বার বিচার হবে, 100 বার তাদের দেওয়া হবে, এবং 40 বছর না 100 বছর পরে হতে পারে, সেটা অন্য প্রশ্ন। আমার কথা হচ্ছে যে এই যে যেটা শুরু হয়েছিল, এটা ছিল মানুষের মধ্যে একটা চরম একটা হতাশার সৃষ্টি হয়ে যাচ্ছিল। এই হতাশা এই জন্যই যে মানুষ ভাবছিল যে এই যে এটা এত বড় একটা জিনিস ঘটছে, এখানেও মধ্যে আঘাত এসে গেল, এর মধ্যে এটা হয়ে গেল। তখন লোকের যেটা ছড়িয়ে পড়লো, যেটা যে ঠিক আছে কাদের মোল্লাকে দেওয়া হবে, এবং একটা শর্ত থাকবে যে জামাতকে নির্বাচনের থেকে পার্টিসিপেট করবে, এবং পার্টিসিপেট করলে তারা যদি একটা ইন্টারিম গভর্নমেন্ট করে, যেটা জাতীয় পার্টির নেতা বলছেন, সেই হিসেবে 5 জন ভাগ করে ইন্টারিম গভর্নমেন্ট করা হবে, প্রধানমন্ত্রী থাকবেন, এবং তারা পার্টিসিপেট করবে, এবং পার্টিসিপেট করলে জাতীয় পার্টি এবং জামাত পার্টিসিপেট করলো, এবং জামাত যদি বেশি পায়, তারা চাই কি তারা লিডার অফ অপোজিশন হয়ে যেতে পারে। আপনি চিন্তা করে দেখেন তো, গণজাগরণ মঞ্চ সেই কৃতিত্ব পেতে পারে যে সেই আঘাত ঠেকানোর। হ্যাঁ, গণজাগরণ মঞ্চ আঘাত ঠেকানোর ব্যাপারে প্রথমে উচ্চারণ করলো, এবং আঘাতটা হলে শুধু আঘাত এটার ব্যাপার না, আমি বলবো এই যে তাদের যে ক্ষোভ, এই যে তাদের যে বিরক্তি, এই যে তাদের যে একটা উচ্ছ্বাস, এটা ছিল দেশের অবস্থা গ্রহণ করে, যেখানে কিছুদিন আগে একটা পদ্মা সেতুর মতো একটা বিরাট একটা জিনিস আমরা হারালাম একজনের বিচার না করার জন্য। একজনের শুধু বিচার, আর কিছু চাইনি, বিশ্বব্যাংক কিছু চাইনি, সারা পৃথিবী কিছু চাইনি, আপনি একজনের বিচার, অনেক কিছুরই বিচার চাইতে হবে। অমির রহমান পিয়াল, বিএনপি আপনারা আঘাত হয়েছিল সরকারের সঙ্গে জামাতে ইসলামীর কোন একটা, তাই কাদের মোল্লার ফাঁসি হয়নি, তখন গণজাগরণ মঞ্চ শুরু হয়েছে বলছিলেন ইনাম আহমেদ চৌধুরী। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া আজ সরাসরি বলেছেন যে আন্দোলনের চাপে সরকার ন্যায় বিচারের পথ বন্ধ করে ফাঁসি দিয়েছে। গণজাগরণ মঞ্চের ভূমিকা কে এই ফাঁসি এবং না ফাঁসির মধ্যে যেভাবে দেখা হচ্ছে, আপনি সেটাকে কিভাবে দেখেন? প্রথম কিভাবে শুরু হলো এটাই না, এখানে একটু ব্যাপার আছে যে ওনারা এখন বুঝতে পারছি যে যেহেতু উনি উপদেষ্টা, কিভাবে আসলে এই কথাগুলোর অবমূল্যায়িত হচ্ছে। আতাত বলে একটা কথা বলা হচ্ছে, এই আতাত
অথচ আমরা দেখে আসছি জন্ম থেকে জাতীয়তাবাদী দল এই বিএনপিকে এই জামাতদের প্রতিষ্ঠা করা বা এবং কিছুদিন মানে তারা আসন ভাগাভাগি করে এবং খালেদা জিয়ার সাথে গোলাম আজমের ছবি ওঠে, মতিউর রহমান নিজামী এদের সাথে ছবি উঠে, তিনি ইফতারিতে দোয়া মাহফিলে যান, তাহলে আতাত কোনটা এবং তাদের সাথে সম্পর্কটাকে কি বলবে জনগণ? মানে তারা কি বন্ধু প্রতিম একটা এবং সেই বন্ধুত্বে ভাগ বসাতে যাচ্ছে? আপনারা এই ষড়যন্ত্র থিওরিগুলা বা এই মিথ্যা কথাগুলা বলে 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 অনেক মানে এই যে দেশ ভারতের কাছে বিক্রি করে দিবে আওয়ামী লীগ, বা এই যে হিন্দু কি সব মসজিদ ঘন্টা বাজবে, পূজা হবে, এই টাইপের কথাগুলো বলে মানুষ মিথ্যা কথা বলে মানুষকে অনেক ভুগিয়েছেন এবং এটাও বোঝানোর চেষ্টা করছেন জামাত আসলে আওয়ামী লীগের বন্ধু, অথচ আপনারাই তাদের সাথে নিয়ে ঘুরেন, আপনারাই মন্ত্রী বানান, আপনারাই করেন, আবার প্রশ্ন তুলেন যে এরা ওদের সাথে আঘাত করছে। এই জিনিসগুলো আপনারা পুনর্জাগরণ মঞ্চে যারা দেয়ার মূর্খ, এরা কিন্তু পড়াশোনা করে আসছে ইতিহাস সম্পর্কে, এদের যা তা বলে কিন্তু পার পাবেন না। যেটা বলতে চাচ্ছি যে আমরা চাচ্ছি একটা শুদ্ধ আপনারা মানে এই যে ভদ্র সুশীল ভাষায় মিথ্যা কথা বলেন, জনগণকে বিভ্রান্ত করেন, এগুলো থেকে সরে আসেন না, বিবেককে একটু জানা কেন এখানে আসাদের জন্য। ধন্যবাদ আমির রহমান পিয়াল। আচ্ছা শোনেন, কথাটি হচ্ছে এই যে আপনি জামাতের কথা বলা হলো, জামাতের সঙ্গে 96 সনে যে বন্ধুত্ব আপনি জানেন যে কিভাবে হলো জিনিসটা, যে নির্বাচনের সময় প্রথমে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জামাতেরই আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যেখানে তারা আন্ডারস্ট্যান্ডিং করলেন, আপনার সাথে জানেন একসঙ্গে আন্দোলন করা হলো, যেখানে আপনার ওই যে আবার শুনতে হবে আপনাকে, কারণ আপনি উঠিয়েছেন কথা, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জামাতের সঙ্গে একাত্মতা ঘোষণা করলো বিএনপি। কোন ফ্যাসিবাদ? এই যে ফ্যাসিবাদ কোনটা হচ্ছে, ফ্যাসিবাদ হবে যে জিনিসটা, ফ্যাসিবাদ হচ্ছে যে এটা ফেস্টিভ্যাল বলতে এটাই বোঝা হচ্ছে যে যেটাকে জোর করে একটা মতামতকে, গণতান্ত্রিক মতামতকে, যুদ্ধাপরাধের বিচারকে, যুদ্ধাপরাধের বিচার তো হবেই, যেটা সবাই স্বীকার করছে। আমাদের উচিত হতো কি জানে এসব জায়গায় হাইয়েস্ট কমন ফ্যাক্টর এক করে নেয়া। কথা হচ্ছে এখন কথা হচ্ছে যে যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে আমাদের আসলে ঐক্য নেই। বিশ্বযুদ্ধের পর যখন জার্মানি যে ফ্যাসিজমের উত্থান হয়েছিল সেটাকে যখন বন্ধ করা হলো, সারা পৃথিবী মানে যারা গণতন্ত্রের পক্ষে, তার সেই ফ্যাসিজম কিন্তু বারবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে জার্মানিতে, কিন্তু তারা কখনো সেই ফ্যাসিবাদকে তারা অপোজিশন হোক বা সরকারি দল হোক, কেউই কিন্তু তাদের কখনো প্যাট্রোনাইজ করে নাই। কোন আজ জার্মানিতে যদি আপনি মতামত নেন, সকলেই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া আবার না দিয়ে ওঠে তার জন্য তারা সংকল্পবদ্ধ। যে কথাটা আমাদের নতুন প্রজন্মের প্রতিনিধি বললেন যে আমরা তাহলে পরে এই যে আঘাত করছি তারপরে আমরা কি করছি, আমরা আসলে এই যারা সন্ত্রাসী, জঙ্গিবাদ, ফ্যাসিজমে যারা বিশ্বাস করে, মানুষকে হত্যা করা, রক কেটে নেওয়া, তারপরে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাস ঘটেছে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার সামিল হচ্ছে, এই সস্তা রাজনীতি করতেছে। সেজন্য দুটো দলকেই, আওয়ামী লীগ এবং বিএনপি, এদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে তারা যদি রাজনৈতিক দল হিসাবে এখানে কাজ করেন তো তাহলে পরে তারা এই ফ্যাসিবাদের সাথে তারা কোনো আপোষ করতে পারবে না, করতে হবে। এবং এটাই আমাদের যে এই নতুন প্রজন্মের পক্ষ থেকে যে বক্তব্য আমি রাখলো, এইটি হচ্ছে সার কথা যে আমরা আমাদের মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমরা ফ্যাসিবাদের সাথে, যারা গণহত্যা করেছে তাদের সাথে কোন রকম রাজনীতি থাকবো না, রাজনীতি করব না। এবং এখানে সে আইনেও সে কথা বলা আছে যে এটাকে নিষিদ্ধ করতে হবে। আমরা আরেকটা ছোট্ট বিরতি নেব, বিরতি নিয়ে নাম আহমেদ চৌধুরী আপনার কাছে ফিরবো। দর্শক থাকুন ৭১ মঞ্চের সঙ্গে। কি আশ্চর্য, পারমিতা কেন কোথায়? মাত্র ৫ মিনিটে গাঢ় টুকটুকে রং, সাবান দিয়ে ধুলেও রং থাকে অনেক দিন। কোনো একটা প্রোগ্রাম দেখার জো আছে, ২ মিনিট পর পরই বিজ্ঞাপন থেকে ইভেন্ট পর্যন্ত ৫ গুণ বেশি পরিষ্কার। যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ।
আবারও স্বাগত ৭১ মঞ্চে। অনুষ্ঠানের শুরুতেই এমন একটি মন্তব্য করায় যে অনেক জায়গায় জামাতের সাথে সহিংসতায় যোগ দিয়েছে বিএনপিও। আমাদের এখানে উপস্থিত অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেছিলেন ৭১কে পক্ষপাত দোষে দুষ্ট করেছিলেন। শুধু আমাদের প্রতিনিধিরাই নয়, আমরা দেখতে পাচ্ছি সংবাদ, জনকণ্ঠ, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন সহ আরো কয়েকটি বাংলা নিউজ 24 এই প্রতিটি সংবাদ মাধ্যমেই বলা হয়েছে যে বিশেষ করে ঠাকুরগাঁর কথা, যে সেখানে ছাত্রদল যুবদলের নেতারাও তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন জামাতের সঙ্গে, এবং নিহতদের মধ্যেও সংবাদ এবং ইত্তেফাকে ছাত্রদল এবং যুবদলের দুজন নেতার উল্লেখ আছে। আপনাদেরকে এই তথ্যটি জানিয়ে রাখতে চেয়েছিলাম। ইনাম আহমেদ চৌধুরী, এই যে কাল প্রতিবাদ মিছিল এবং মঙ্গলবার হরতালের ডাক দেওয়া হয়েছে, বিএনপি চেয়ারপারসন তার বক্তব্যে এই ডাক দিয়েছেন, কিসের কি কারণে এই প্রতিবাদ মিছিল এবং হরতালকে এখন যৌক্তিক মনে করছেন? দেখুন, হরতাল জিনিসটা সবসময় আমার কাছে মনে হয় যে পরিহার করার চেষ্টা করা সবসময় উচিত হবে। কারণ আমরা দেখেছি আমাদের দেশে হরতাল হলেই সংঘাত এবং একটা সমস্যার সৃষ্টি হয়, সংঘাতের সৃষ্টি হয়, সন্ত্রাসের সৃষ্টি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে হরতাল একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়েছে, এবং শুধু হরতাল নয়, এই হরতালটা বিধ্বংসী হরতাল হয়ে যাচ্ছে। যেখানে আপনার আইন লঙ্ঘন করা হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এবং মানুষের অনেক অধিকারও বঞ্চিত করা হচ্ছে। এখন কথাটি হচ্ছে যে এটা সব রাজনৈতিক দলই বলবেন যে হরতাল তাদের রাইট, অধিকার হরতাল করা, কিন্তু হরতাল করার অধিকারটা যে রয়েছে সেটা অধিকারটাকে আমাদের অ্যাপ্লাই করতে হয় তখনই, যেটা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু বর্তমানে এই যে উপায় থাকে না, এবং এটাও দেখতে হবে যাতে এই অবস্থার সৃষ্টি যাতে না হয়, যাতে হরতাল যাতে অপরিহার্য না হয়ে পড়ে। আমরা দেখেছি আমরা সব আমলের লক্ষ্য যে বিগত বিএনপির আমলেও দেখেছি আমরা আওয়ামী লীগ অনেকবার হরতাল করেছেন, লাগাতার হরতাল 72 ঘন্টাও হয়েছে, হয়নি? হয়েছে। এখানেও আওয়ামী লীগের আমলেও এটা হরতাল ডাকা হচ্ছে, এবং হরতাল ডাকা হচ্ছে। এখনকার বিভক্তির প্রাইমারি রিজন কি আপনি মনে করেন যে যুদ্ধাপরাধের বিচারটি, মানে মূল কারণ কি? না, মূল কারণ যুদ্ধাপরাধের বিচারটা আমি বারবার করে বলছি, যুদ্ধের বিচারের নিয়ে কোনো প্রশ্ন নেই। এটা তো যেভাবে এই সরকার পরিচালনা করছে তা নিয়ে প্রশ্ন আছে। সেটা হচ্ছে যেভাবে সরকার পরিচালনা করছে, এটা দিয়ে শুধু আমরা কেন, এই যে মঞ্চে যারা গিয়েছেন গণজাগরণে, তাদেরও এটা প্রশ্ন হয়েছে। এই প্রশ্ন থেকেই মঞ্চ সৃষ্টি হয়েছে। এই ট্রাইব্যুনালের জাজমেন্টের বিরুদ্ধে তারা একত্রিত হয়েছিল, তারা আরম্ভ করেছে। সুতরাং এখানে যেভাবে ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠা করা হলো, যেভাবে তারা প্রক্রিয়া সাধিত হলো, যেভাবে তার সিদ্ধান্তে উপনীত হলো। এই গণজাগরণ মঞ্চ তো আবার রায়কে স্বাগত জানিয়েছে, সে তো বলছি তো, তারা সুস্পষ্টভাবে বলছে যে তারা এদের বিচার চায়। নিশ্চয়ই বিচারটা, আমি তো সেটা বারবার করে বলছি, বিচার তো শুধু তারা চায় কেন, আমরা সবাই চাই। আপনি চান, আমি চাই, দেশের আপামর জনসাধারণ চাই, এবং আমি চাই প্রত্যেক লোকই, প্রত্যেক বাঙালির সেটা চাওয়া উচিত হবে। বাংলাদেশের এমন কোন লোক থাকা উচিত নয় সে চাইবে না, যারা শুধু বিচার চাইবে না। বিচার তো নিশ্চয়ই হতে হবে, বিচার তো হতেই হবে। আপনি যে আইনি যে আইনি ব্যাখ্যাগুলো দিলেন, আপনি সেই আইনগুলো প্রয়োগ ঘটিয়ে কি শান্তি আনা সম্ভব এখন? নিশ্চয়ই আমি মনে করি যে আইনই একমাত্র পারে আমাদের পথ দেখাতে। অতএব সরকারকেও আইন অনুযায়ী অ্যাকশন নেওয়া দরকার, যেটা তারা নিচ্ছেন না। কারণ যারা এই সংঘাত এবং সন্ত্রাস করছে তাদের কিন্তু নিষিদ্ধ করা, চিহ্নিতকরণ করার একটা ব্যবস্থা এই আইনে রয়েছে। অতএব এটা একটা অব্লিগেশনস, এটা শুধুমাত্র কেউ ইচ্ছা করবেন বা ইচ্ছা করবেন না তা নয়, কোন মঞ্চ চাইলো নির্ভরশীল নয়। এটা আইনকে সচল করতে পারে, সমস্ত সমস্যার সমাধান হবে, এবং সেখানে আনকম্প্রোমাইজিং থাকতে হবে। এবং আমি তো মনে করি যে এই জামাত অলরেডি যে ধরনের কাজ করেছে ইতিমধ্যেই, তার একটা সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত এই আইনে হয়েছে আমার মতে, এবং এটা বিচারে নিয়ে যাওয়া দরকার ইমিডিয়েটলি। এটা অন্য কোনো বিচারের উপর নির্ভর করবে না। এবং আমি এটাও ইতিমধ্যে বলেছি যে বিএনপি যে হরতালের ডাক দিয়েছে এটা সন্ত্রাস সহায়ক বলে মনে হচ্ছে।
অমির রহমান পিয়াল, একেবারে শেষ মন্তব্য নেব আপনার কাছ থেকে। এই যে প্রধান বিরোধী দল আপনাদের সাথে নেই বলেই মনে হচ্ছে, স্পষ্ট হচ্ছে ক্রমে, আপনারা কি মনে করেন যে এই মঞ্চ আপনাদের দাবির এই ভবিষ্যৎ সেগুলো কি ক্রমেই কঠিন হয়ে যায় না, যখন এত বড় জনসমর্থন পাওয়া একটি দল সরাসরি থাকে না আপনাদের সঙ্গে? ব্যাপারটা আসলে আপনি ভুল করছেন। জনসমর্থন তো আমাদের সঙ্গে আছে, গোটা বাংলাদেশের জনসমর্থন আমাদের সঙ্গে, এবং এই যে হরতাল দিলেন খালেদা জিয়া, এটা দিয়ে আসলে উনি প্রমাণ, মানে হাতে নাতে প্রমাণ পেতে যাচ্ছেন যে তাদের সঙ্গে জনগণ থাকছে না। কালকে থেকে যে হরতাল সেটা প্রতিরোধে যাবে রোববার থেকে, যে জনগণ, হ্যাঁ রোববার, রবি, সোম এবং মঙ্গল 3 বারই দেখবে যে বাংলাদেশের জনগণ কি চায়। আশা করি তারপর উনি আরেকটি প্রেস কনফারেন্সে দুঃখ প্রকাশ করে আমাদের সাথে আসবেন, যে বুঝবেন যে আমাদের মূল কথাটা আসলে যে 71-এর চেতনাতেই রাজনীতি করবেন, রাজাকারদের সঙ্গে নিয়ে নয়। ধন্যবাদ অমির রহমান পিয়াল। 71-এর চেতনা যেটা, এটা কারো একক সম্পত্তি নয়, এটা সারা বাংলাদেশের সম্পত্তি, এবং আমরা চাইবো না কিছুতেই একটা গোষ্ঠী বা দল এটাকে নিয়ে বলবে আমরা 71-এর চেতনা। 71-এর চেতনা অনেক বড়, 4 জনের ফাঁসিতে সীমাবদ্ধ এটা নয়। 71-এর চেতনা দিয়ে আমরা দেশে গণতন্ত্র স্থাপন করতে চাই, আইনের শাসন আমরা করতে চাই। আমরা চাই যে সব দুর্নীতি দূর হোক, আমরা চাই দুর্নীতি দূর হোক, সবাইকে বিচার করতে হবে, সকলের বিচার হবে। সেই সম্ভাবনাটাই কিন্তু দারুণ মুক্ত করেছে আমাদের নতুন প্রজন্মের প্রতিনিধিরা। সেজন্য আমরা অভিনন্দন জানাই, এবং যে 71-এর চেতনার যে অভ্যুদয় ঘটেছে, এইটা আমাদের যে কলুষতা, আমাদের রাজনীতিতে যে কলুষতা, আমাদের গভর্নেন্সের যে দুর্বলতা এবং আমাদের আইনের শাসনের ক্ষেত্রে বাধা, সেগুলো উন্মুক্ত করছে। ধন্যবাদ। আমাদের একদম সময় এখানে শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই এই নিয়ে আরো আলোচনা করতে হবে আমাদের। দর্শক থাকবেন